হ্যালো ভিউয়ার্স, অচিত তার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের যে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটি রয়েছে, এই সাবজেক্টটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন নবম অধ্যায় থেকে ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী, এই প্রশ্নটি নিয়ে, অর্থাৎ ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী, এই প্রশ্নের নিয়ে আমি সংক্ষিপ্ত আলোচনা করব এবং আলোচনা শেষে এর উত্তরটি তোমাদের সামনে তুলে ধরবো। তো দেখো, ভারতের সুপ্রিম কোর্ট হচ্ছে ভারতের যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, অর্থাৎ কেন্দ্র এবং রাজ্য সরকার আছে, এই যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় বিচার ব্যবস্থার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু এই সুপ্রিম কোর্ট। এবং ভারতবর্ষের যে সংবিধান রচনা হয়েছে, সেই সংবিধানের 124 থেকে 147 নম্বর ধারা পর্যন্ত এই সুপ্রিম কোর্টের গঠন ও তার কার্যাবলী, এগুলি নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করা রয়েছে সংবিধানে। এখন যেহেতু প্রশ্নের দুটি পার্ট আছে, দেখো, একটা গঠন আর একটা তার কার্যাবলী। অর্থাৎ গঠন নিয়ে আমরা যদি প্রথমে আলোচনা করি, তাহলে দেখবো যে সুপ্রিম কোর্টের গঠনে বলতে এখানে বিচারপতিদের কথা বলা হয়েছে, যে কতজন বিচারপতি নিয়ে সুপ্রিম কোর্ট গঠিত। তা সেক্ষেত্রে একজন প্রধান বিচারপতি এবং 7 জন অপ্রধান বিচারপতি বা সহকারী বিচারপতি, এই মোট 8 জনকে নিয়ে সুপ্রিম কোর্ট প্রথমে গঠিত হয়। কিন্তু পরবর্তীকালে 2011 সালে সংবিধান সংশোধনের মাধ্যমে একজন প্রধান বিচারপতি এবং সহকারী বিচারপতি হিসেবে 30 জন বিচারপতিকে নিয়োগের কথা বলা হয়। যদিও সংবিধানের 128 নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্টে অনেক অস্থায়ী বিচারপতিও কিন্তু নিয়োগ করা যায়। তা এরপরে দেখো রয়েছে নিয়োগ, অর্থাৎ বিচারপতিদের নিয়োগ কে করেন? রাষ্ট্রপতি নিয়োগ করেন। এবং সেক্ষেত্রে তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, হাইকোর্টের প্রধান বিচারপতি, এনাদের সাথে পরামর্শ করে তারপরেই কিন্তু সুপ্রিম কোর্টের এই বিচারপতিদের নিয়োগ করেন। কিন্তু বাস্তবে দেখা যায় রাষ্ট্রপতি, যে আইনসভার যে আইন মন্ত্রী থাকে, সে আইন মন্ত্রীর সাথে পরামর্শ করেন এবং প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করে তিনি এই রাষ্ট্রপতিদের নিয়োগ করেন। যোগ্যতা অবশ্যই এদের বিচারপতিদের ভারতীয় নাগরিক হতে হবে, বা যে কোনো একটি হাইকোর্টে 5 বছর বিচারপতি হিসেবে কাজ করতে হবে, বা অ্যাডভোকেট হিসেবে 10 বছর তার অভিজ্ঞতা থাকতে হবে। তারপরেই কিন্তু সে এই সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ পেতে পারে এবং তার কার্যকাল থাকবে 65 বছর বয়স পর্যন্ত। আর পদচ্যুতি যদি বলা যায়, বিচারপতিরা নিজেই পদত্যাগ করতে পারেন। এছাড়া তাকে ইমপিচমেন্টের মাধ্যমে তাকে পদচ্যুত করা যায়। এছাড়া ভারতের যে সংসদ ভবন আছে, যে আইনসভা, সে আইনসভার যে উপস্থিত সদস্য, তাদের ভোটাভুটির মাধ্যমে একটা সংখ্যাগরিষ্ঠ মত যখন পাওয়া যাবে, তখন কিন্তু এই বিচারপতিদেরকে অপসারণ করতে পারেন রাষ্ট্রপতি আইনের মাধ্যমে। এরপরে দেখো সুপ্রিম কোর্টের ক্ষমতা ও কার্যাবলী। সুপ্রিম কোর্টের ক্ষমতা বলতে এখানে দেখো, সুপ্রিম কোর্টের 4টি মূল এলাকা রয়েছে। মানে ক্ষমতা বা কার্যাবলী আমরা 4টি ভাগে ভাগ করতে পারি। প্রথমে রয়েছে মূল এলাকা, আপিল এলাকা, পরামর্শদান এলাকা, নির্দেশ, আদেশ বা লেখ জারি। মূল এলাকা, আপিল এলাকা, পরামর্শদান, নির্দেশ, আদেশ, লেখ জারি, এই 4টি কিন্তু মূল ক্ষমতা। এখানে মূল এলাকার কথা বলি। প্রথম পয়েন্টটা মূল এলাকা, আমি এখানে আলাদা করে আবার লিখেছি মূল এলাকা। মূল এলাকা বলতে সুপ্রিম কোর্টের যে মূল এরিয়া, তার যে নিজস্ব ক্ষমতা রয়েছে। যেমন কোনো কেন্দ্রের সাথে যদি রাজ্যের যদি বিরোধ বাঁধে, তাহলে সেই মামলার নিষ্পত্তি কোথায় হবে? অবশ্যই সুপ্রিম কোর্টে হবে। এছাড়া যদি সংবিধান নিয়ে কোনো রকম সমস্যা তৈরি হয়, সংবিধানের ব্যাখ্যা নিয়ে, সংবিধানের কোনো আইন নিয়ে, সে বিষয়গুলো কিন্তু সুপ্রিম কোর্টেই তার বিচার হবে। অর্থাৎ এই বিষয়গুলো সুপ্রিম কোর্টের একেবারে মূল বিষয়, তার মূল এলাকার মধ্যে পড়ে। আপিল এলাকা, আপিল এলাকা বলতে ধরো হাইকোর্টগুলোর, সুপ্রিম কোর্টের নিচে রয়েছে হাইকোর্ট, তা আইন ব্যবস্থায় পর পর উপরে যেতে হবে। তা হাইকোর্টের কোনো মামলায় যদি বিচারপতি দেখেন যে সেই মামলাটি প্রচলিত যে আইন আছে, সেই আইনের সাথে সংশ্লিষ্ট এবং আইনের বিরোধী, বা আইনের এক্ষেত্রে পরিবর্তনের প্রয়োজন, এই ধরনের কোনো বিষয়কে হাইকোর্টের বিচারপতিরা কিন্তু সুপ্রিম কোর্টে পাঠাতে পারেন। আপিল এলাকা বলা হচ্ছে, এই বিষয়টাকে বলা হচ্ছে আপিল এলাকা। এখন এই আপিল আবার 4 ধরনের হয়। প্রথমে রয়েছে সংবিধানের ব্যাখ্যা সংক্রান্ত আপিল, এটা 132 নম্বর ধারায় এই বিষয়ে বলা হয়েছে।
সংবিধানের ব্যাখ্যা নিয়ে, সংবিধানের আইন নিয়ে, কোনো ধারা নিয়ে কোনো সমস্যা দেখা দিলে সেটা কিন্তু সুপ্রিম কোর্টের আপিল করা যায়। দেওয়ানি আপিল, দেওয়ানি এবং ফৌজদারি, দেওয়ানি হচ্ছে জমি জমা সংক্রান্ত, ফৌজদারি হচ্ছে অপরাধ সংক্রান্ত। তো এই দুটি ক্ষেত্রে যখন হাইকোর্টে বিচার হবে তখন বিচারপতিরা যদি দেখেন যে এই বিষয়টার সাথে প্রচলিত আইনের কোনো বিরোধ হচ্ছে, তখন তিনি সেই বিষয়টাকে সুপ্রিম কোর্টে পাঠাতে পারেন আপিল হিসেবে। এছাড়া বিশেষ অনুমতি আপিল, বিশেষ অনুমতি আপিল বলছে 136 নম্বর ধারায় এই বিশেষ অনুমতিতে আপিলের কথা বলা হয়েছে। যেমন দেখা যাচ্ছে সামরিক আদালত, সামরিক সমস্ত সমস্যার সমাধান হয় কিন্তু সামরিক ট্রাইব্যুনালে। কোনো ব্যক্তিগত মৃত্যুদণ্ড দেওয়া হলো, সেই বিষয়ে সুপ্রিম কোর্টেও কিন্তু আপিল করা যায়। কোনো বড় ধরনের অপরাধ বা কোনো বড় কোনো রায়, কোনো মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তির, সে তখন এই সামরিক আদালত থেকে বেরিয়ে এসে সুপ্রিম কোর্টেও আপিল করতে পারেন। এরপরে দেখো 3 নম্বর পয়েন্ট যেটা আছে পরামর্শদান এলাকা, 143 নম্বর ধারায় এই পরামর্শদান এলাকার কথা বলা হয়েছে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের বিচারপতিরা রাষ্ট্রপতিকে আইন বিষয়ে পরামর্শ দিতে পারেন। কোনো দণ্ডাদেশ ব্যক্তির যে মৃত্যুদণ্ড, সেক্ষেত্রে পরামর্শ দিতে পারে রাষ্ট্রপতিকে। এছাড়া আরো অন্যান্য অনেক বিষয়ে কিন্তু পরামর্শ দিতে পারেন এই সুপ্রিম কোর্ট। এরপরে 4 রয়েছে দেখো নির্দেশ, আদেশ, লেখ জারি। তারা মানে সুপ্রিম কোর্টের বিচারপতিরা কোনো সংবিধানের বিষয়ে, তারা বিশেষ করে যদি মৌলিক অধিকারের কথা বলি, মানুষের মৌলিক অধিকার যদি ক্ষুণ্ণ হয়, সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট সেই মৌলিক অধিকার রক্ষা করার জন্য আদেশ জারি করতে পারে বা সরকারকে নির্দেশ দিতে পারে বা সে সম্পর্কে লেখ জারি করতে পারে। কোনো বন্দীকে যদি আটক করে রাখা হয়, তাকে আদালতের সামনে হাজির করার অর্ডার দিতে পারে, পরমাদেশ জারি করতে পারে। হ্যাঁ, এছাড়া রয়েছে অধিকার পৃষ্ঠা জারি করতে পারে। আর পরামর্শদান এলাকার ব্যাপারে আরেকটু বলা যায় এই যে সংবিধান চালু হওয়ার আগে যদি ভারতবর্ষে যদি কোনো সন্ধি চুক্তি স্বাক্ষরিত হয়ে থাকে, কোনো সনদ স্বাক্ষরিত হয়ে থাকে, কোনো অঙ্গীকারপত্র স্বাক্ষর হয়ে থাকে, তা সেই বিষয়ে রাষ্ট্রপতি এই সুপ্রিম কোর্টের বিচারপতিদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করতে পারেন। এটা ছিল পরামর্শ দান। আর নির্দেশ দান বললাম, যদি মানবাধিকার, মৌলিক অধিকার এগুলো লঙ্ঘিত হয়, তখন সুপ্রিম কোর্ট সে ব্যাপারে নির্দেশ, আদেশ বা লেখ জারি করতে পারে। এছাড়াও সুপ্রিম কোর্টের আরো অন্যান্য কিছু ক্ষমতা রয়েছে। আরো অন্যান্য ক্ষমতা বলতে, যদি কোনো ব্যক্তি সুপ্রিম কোর্টের অর্ডার না মানে, অর্থাৎ আদালতের অবমাননা করে, তার বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করতে পারে সুপ্রিম কোর্ট, এটা তার একটা ক্ষমতা। এছাড়া সুপ্রিম কোর্ট যদি কোনো একটা মামলার রায় দিয়ে দিল, অর্ডার একেবারে ফাইনালি হয়ে গেল, তারপরেও সেই রায়কে পুনরায় আবার বিবেচনা করতে পারে সুপ্রিম কোর্ট। মানে দ্বিতীয়বার আবার সেই মামলার শুনানি করে তার রায় কিন্তু বদল হতে পারে। অর্থাৎ সুপ্রিম কোর্ট যদি মনে করে কোনো রায়কে আবার বিবেচনা করবে, আবার রিওপেন করবে, করতে পারে। তো এইগুলো ছিল সুপ্রিম কোর্টের স্পেশাল ক্ষমতা, অতিরিক্ত ক্ষমতা। তো এই বিষয়গুলো নিয়ে তোমাদের এই প্রশ্নের অ্যান্সার করতে হবে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার 2025 সালের হায়ার সেকেন্ডারি পরীক্ষা রাষ্ট্রবিজ্ঞানের নবম অধ্যায় থেকে এই প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দুটো প্রশ্ন আমি দিয়েছি সাজেশনে, তোমাদের এই রাষ্ট্রবিজ্ঞানের সাজেশনও আমি দিয়েছি। সেই সাজেশনের লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা অবশ্যই দেখে নিও। এছাড়া সাজেশনের যেসব প্রশ্নগুলো আছে, খুব অল্প সংখ্যক কিছু প্রশ্ন আমি দিয়েছি, টপ 10 কোশ্চেন। প্রতিটা প্রশ্নের উত্তর আগামী 1 মাসের মধ্যে আমি আমার চ্যানেলে আপলোড করে দেবো। তাই তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে এই ধরনের ভিডিও ক্লাস তোমাদের দিলে তোমরা সঙ্গে সঙ্গে তার লিঙ্কটা পেয়ে যেতে পারো। তা দেখো, এখানে তোমরা শর্টকাটে বলি যে সুপ্রিম কোর্টের গঠন আর কার্যাবলী। তার একবার দেখে নিই গঠনটা কি না, বিচারপতিদের কজন বিচারপতিকে নিয়ে এটা গঠিত হবে, তাদের নিয়োগ কি, তাদের যোগ্যতাটা কি, কে তাদের নিয়োগ করেন, তাদের কার্যকাল কতদিন করতে পারে তারা সেই কাজ, তাদের পদচ্যুতি কিভাবে ঘটানো যায়। এরপরের যে পার্ট আছে সেটি হচ্ছে কার্যাবলী। কার্যাবলী এখানে 4 ধরনের কাজ আছে: মূল এলাকা, আপিল এলাকা, পরামর্শদান এলাকা এবং নির্দেশ, আদেশ এবং লেখ জারি। তাই সেইগুলো নিয়ে এখানে পরপর পয়েন্ট ধরে ধরে এগুলো আলোচনা করলাম, বা এগুলো করতে হবে তোমাদেরকে অ্যান্সারে। তাই এর যে উত্তর, প্রপার এর যে উত্তর, সেই উত্তরটি নিয়ে আমি এবার তোমাদের সামনে অন স্ক্রিনে আলোচনা করব। এইচএস উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান নবম অধ্যায় ভারতের বিচার বিভাগ, সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। প্রশ্নমান 8, ভারতীয় বিচার ব্যবস্থায় শীর্ষ দেশে প্রধান ধর্মাধিকরণের সুপ্রিম কোর্ট অবস্থান। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় প্রধান ধর্মাধিকরণ বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সংবিধানের 124 থেকে 147 নম্বর ধারাগুলিতে
সুপ্রিম কোর্টের গঠন বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। এরপরে দেখো গঠন পয়েন্টস। মূল সংবিধান অনুসারে ভারতের প্রধান ধর্মাধিকরণ একজন প্রধান বিচারপতি, একজন অনধিক 7জন বিচারপতি নিয়ে গঠিত হয়। পার্লামেন্টের নতুন আইনের 2011 অনুসারে সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা বাড়িয়ে 30 জন করা হয়েছে। এদের মধ্যে একজন প্রধান বিচারপতি এবং অন্য 30 জন সহকারী বিচারপতি। এছাড়া প্রয়োজনে সুপ্রিম কোর্টে অস্থায়ী বিচারপতি নিয়োগের কথা সংবিধানে বলা হয়েছে 128 নম্বর ধারায়। এরপরে দেখো সাব পয়েন্ট আছে। গঠনের আন্ডারে 3-4টি সাব পয়েন্ট আছে, অর্থাৎ প্রথম সাব পয়েন্ট বিচারপতিদের নিয়োগ। সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ করেন রাষ্ট্রপতি। বিচারপতি নিয়োগের আগে রাষ্ট্রপতি দরকার মতো সুপ্রিম কোর্ট হাইকোর্টের বিচারপতিদের সঙ্গে পরামর্শ করতে পারেন। এই পরামর্শ গ্রহণ করা রাষ্ট্রপতির পক্ষে বাধ্যতামূলক নয়। বাস্তবে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় আইনমন্ত্রীর দেওয়া পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি এই নিযুক্তির কাজ সম্পন্ন করেন। এরপরে 2 নম্বর সাব পয়েন্ট দেখো, বিচারপতিদের যোগ্যতা, কার্যকাল, পদচ্যুতি। ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হতে হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে ভারতের নাগরিক হতে হবে। তাকে অন্তত একাধিক্রমে 5 বছর কোনো হাইকোর্টের বিচারপতি হিসেবে কাজ করতে হবে, অথবা 10 বছর একাধিক্রমে কোনো হাইকোর্টের অ্যাডভোকেট হিসেবে কাজ করতে হবে, অথবা রাষ্ট্রপতির বিবেচনা অনুযায়ী তাকে একজন প্রখ্যাত আইনজ্ঞ হতে হবে। সুপ্রিম কোর্টের বিচারপতিরা 65 বছর বয়স পর্যন্ত স্বপদে বহাল থাকতে পারেন। কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগে স্বেচ্ছায় পদত্যাগ করলে বা সংসদের প্রস্তাব অনুযায়ী রাষ্ট্রপতি তাকে পদচ্যুত করলে অথবা তার মৃত্যু হলে বিচারপতির পদ শূন্য হতে পারে। সুপ্রিম কোর্টের বিচারপতিকে পদচ্যুত করতে হলে ইমপিচমেন্ট পদ্ধতি অবলম্বন করতে হয়। সুপ্রিম কোর্টের বিচারপতিদের বেতন ও ভাতা ভারতের সঞ্চিত তহবিল থেকে দেওয়া হয়। এবার দেখো প্রশ্নের যে দ্বিতীয় পার্টটি রয়েছে, সুপ্রিম কোর্টের ক্ষমতা ও কার্যাবলী। সুপ্রিম কোর্টের কার্যক্ষেত্রকে 4 ভাগে ভাগ করা হয়। 1 মূল এলাকা, 2 আপিল এলাকা, 3 পরামর্শদান এলাকা, 4 নির্দেশ, আদেশ বা লেখ জারির এলাকা। এবার প্রথমটা এখানে পয়েন্ট করা হয়েছে মূল এলাকা। দেখো সংবিধানের 131 নম্বর ধারা অনুযায়ী যেসব বিষয়ের মামলা হাইকোর্টে বা অন্য কোনো অধস্তন আদালতে দায়ের করা যায় না সেগুলি সুপ্রিম কোর্টের মূল এলাকার অন্তর্ভুক্ত। আইনগত অধিকারের প্রশ্নে কেন্দ্রীয় সরকারের সঙ্গে 1 বা একাধিক রাজ্য সরকারের বিরোধ বাঁধলে, অথবা কেন্দ্রীয় সরকার এবং 1 বা একাধিক রাজ্য সরকারের সঙ্গে অন্যান্য কয়েকটি বা একটি রাজ্য সরকারের বিরোধ দেখা দিলে, অথবা 2 ও ততোধিক রাজ্য সরকারের মধ্যে পারস্পরিক বিরোধ দেখা দিলে একমাত্র সুপ্রিম কোর্টই তার নিষ্পত্তি করে। 2 নম্বর পয়েন্ট আপিল এলাকা। দেখো আপিল এলাকাকেও 4 ভাগে ভাগ করা যায়। যেমন 1 সংবিধানের ব্যাখ্যা সংক্রান্ত আপিল, 2 দেওয়ানি আপিল, 3 ফৌজদারি আপিল এবং 4 বিশেষ অনুমতি সূত্রে আপিল। এই 4টি সাব পয়েন্টকে আবার এখানে দেখো পয়েন্ট করে করে আমি এখানে আলোচনা করেছি, এগুলো তোমাদেরকে করতে হবে। সংবিধানের ব্যাখ্যা সংক্রান্ত আপিল। সংবিধানের 132-এর 1 নম্বর ধারা অনুসারে দেওয়ানি, ফৌজদারি বা অন্য যে কোনো মামলায় হাইকোর্ট যদি এই মর্মে প্রমাণপত্র দেয় যে সংশ্লিষ্ট মামলাটির সঙ্গে সংবিধানের ব্যাখ্যা সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন জড়িত, তাহলে ওই মামলার বিষয়ে সুপ্রিম কোর্টে আপিল করা যায়। 2 নম্বর সাব পয়েন্ট দেওয়ানি আপিল। 1972 সালে সংবিধানের 30তম সংশোধনের পর বর্তমানে কোনো দেওয়ানি মামলায় হাইকোর্ট যদি এই মর্মে প্রমাণপত্র দেয় যে সংশ্লিষ্ট মামলাটির সঙ্গে আইনের সাধারণ প্রকৃতির গুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন জড়িত, তাহলে সেই মামলাটির বিষয়ে সুপ্রিম কোর্টে আপিল করা যায়। 3 নম্বর সাব পয়েন্ট ফৌজদারি আপিল। ফৌজদারি মামলার বিষয়ে 3টি ক্ষেত্রে হাইকোর্টের রায়, ডিক্রি বা চূড়ান্ত আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করা যায়। 1 নিম্নতর আদালতের রায়ে নির্দোষ বলে প্রমাণিত কোনো ব্যক্তিকে হাইকোর্ট মৃত্যুদণ্ড দিলে। 2 নিম্ন আদালতে বিচার চলাকালীন কোনো মামলা নিজের হাতে তুলে নিয়ে হাইকোর্ট অভিযুক্ত ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিলে। 3 কোনো মামলা সুপ্রিম কোর্টে আপিলযোগ্য বলে হাইকোর্ট প্রমাণপত্র দিলে। এই 3টি ক্ষেত্রেই কিন্তু ফৌজদারি মামলা হয় এবং সেক্ষেত্রে সুপ্রিম কোর্টে আপিল করা যায়।
হাইকোর্টের বিরুদ্ধে। 4 নম্বর সাব পয়েন্ট, বিশেষ অনুমতি সূত্রে আপিল। সংবিধানের 136-এর 1 নম্বর ধারা অনুযায়ী ভারতের সামরিক আদালত বা সামরিক ট্রাইব্যুনাল ছাড়া যে কোনো আদালত বা ট্রাইব্যুনালের রায়, আদেশ বা দণ্ডের বিরুদ্ধে আপিল করার জন্য সুপ্রিম কোর্ট বিশেষ অনুমতি দিতে পারে। 1978 সালের 44তম সংবিধান সংশোধনের পর থেকে হাইকোর্ট কোনো মামলার রায় দেওয়ার সময়েই সুপ্রিম কোর্টে আপিলের অনুমতি দিতে পারে। এবার যে মূল পয়েন্ট ছিল যে 4টি ক্ষমতা ছিল, তার মধ্যে এবার 3 নম্বর যে ক্ষমতা বা কার্যাবলী, পরামর্শদান এলাকা। সংবিধানের 143-এর 1 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি যদি মনে করেন আইন বা তথ্য সংক্রান্ত বিষয়ে কোনো সর্বজনীন গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখা দিয়েছে বা দিতে পারে, তাহলে সেই বিষয়ে সুপ্রিম কোর্টের কাছে পরামর্শ চাইতে পারেন। এক্ষেত্রে সুপ্রিম কোর্ট পরামর্শ দিতে বাধ্য নয়, তবে সংশ্লিষ্ট বিষয়ে শুনানির পর সুপ্রিম কোর্ট তার মতামত জানতে পারে। তাছাড়া সংবিধান চালু হওয়ার আগে সম্পাদিত সন্ধি, চুক্তি, অঙ্গীকারপত্র, সনদ ইত্যাদির মধ্যে যেগুলি সংবিধান চালু হওয়ার পরও বলবৎ রয়েছে সেগুলির বিষয়ে কোনো বিরোধ দেখা দিলে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের পরামর্শ চেয়ে পাঠাতে পারেন। এক্ষেত্রে রাষ্ট্রপতিকে পরামর্শ দিতে সুপ্রিম কোর্ট বাধ্য। এবং শেষ যে পয়েন্টটা ছিল মানে কার্যাবলী, নির্দেশ, আদেশ বা লেখ জারির এলাকা। মৌলিক অধিকার ক্ষুণ্ণ হলে তা বলবৎ ও কার্যকর করার জন্য নাগরিকরা সুপ্রিম কোর্টে আবেদন করতে পারে। সুপ্রিম কোর্ট এই উদ্দেশ্যে বন্দি, প্রত্যাখ্যকরণ, পরমাদেশ, প্রতিষেধ, অধিকার পৃচ্ছা, উৎপ্রেষণ প্রভৃতি নির্দেশ, আদেশ বা লেখ জারি করতে পারে। এরপরে দেখো শেষ পয়েন্ট যেটা রয়েছে অন্যান্য ক্ষমতা। মূল 4টি ক্ষমতার বাইরেও কিন্তু আরও ক্ষমতা আছে, সেটি হচ্ছে অন্যান্য ক্ষমতা। এছাড়া সুপ্রিম কোর্টের আরও কিছু গুরুত্বপূর্ণ ক্ষমতা রয়েছে, যেমন সংবিধানের 129 নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্টের অভিলেখ আদালত বা কোর্ট অফ রেকর্ড হিসেবে কাজ করার ক্ষমতা রয়েছে। বিভিন্ন মামলায় নিজের দেওয়া যে কোনো রায় বা আদেশ পুনর্বিবেচনা করার অধিকারও সুপ্রিম কোর্টের আছে। সংবিধানের 142-এর 2 নম্বর ধারা অনুযায়ী আদালত অবমাননার জন্য সুপ্রিম কোর্ট অবমাননাকারীর শাস্তি বিধানের ব্যবস্থা করতে পারে। সংবিধানের 141 নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট কর্তৃক ঘোষিত বিধি অনুসরণ করা ভারতের সমস্ত আদালতের পক্ষে বাধ্যতামূলক। তো এই ছিল ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলীর উপরে 8 নম্বরের প্রশ্ন উত্তর। তোমরা এটিকে সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও, কারণ এই প্রশ্নটি এবার ভেরি ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য পরীক্ষায়। তাই তোমরা এই নোটসটাকে সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। তোমাদের সাজেশন দেওয়া আছে আমার চ্যানেলে, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। এছাড়া ইতিহাস ও শিক্ষা বিজ্ঞানেরও সাজেশন এবং একাধিক প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে আপলোড করে দিয়েছি, তারও লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নিও। এছাড়া তোমাদের পল সায়েন্সের অন্যান্য প্রশ্নের উত্তর নিয়ে খুব দ্রুত আবার তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।